সো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলে আমরা একটা লেটেস্ট সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে প্রজেক্ট পাওয়ার। আর সত্যি কথা বলতে এই সিনেমাটির কনসেপ্ট দেখে আমার কাছে মনে হয়েছে এরকম একটা তামিল সিনেমা তো আমি দেখেছিলাম, তাহলে কি আমেরিকানরা তামিল সিনেমা নকল করা ধরলো? বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম নয়। এই কনসেপ্টের সিনেমা হলিউডে অনেক আগে এসেছিল এবং সেম কনসেপ্ট নিয়ে এটা জাস্ট নতুন একটা সিনেমা এসেছে। আর এই সিনেমার কনসেপ্টটা হচ্ছে এমন একটা ট্যাবলেট আবিষ্কার হয়েছে যেটা খেলে 5 মিনিটের জন্য পাওয়ার চলে আসে, আর তারপর এই ট্যাবলেট বয় সব সন্ত্রাসীদের কিভাবে থামাবে এটা নিয়ে এগিয়ে যাবে এই সিনেমার কাহিনী। তো এই সিনেমার কাহিনী শুরু হয় ভবিষ্যতের সময় দেখিয়ে, যেখানে আমরা আমেরিকার সিয়াটেল শহরের একটা ড্রাগ ডিলার ডিস্ট্রিবিউটরকে দেখতে পাই এবং সে একটা গ্রুপের কাছে আসে এবং সে ওখানে যেটা করে সবাইকে একটা ট্যাবলেট দেখায় এবং বলে যে এই ট্যাবলেটটা খাওয়ার পরে 5 মিনিটের ভেতর সবার ভেতরে সুপার পাওয়ার এসে যাবে, কিন্তু কার ভেতর কোন পাওয়ারটা আসবে এটা নির্ভর করবে তার বডি টাইপের উপর। এবং এর সাথে এটাও বলা হয় ট্যাবলেট না খেলে বলা যাবে না যে কার ভেতর কি পাওয়ার আসবে, মানে এই ট্যাবলেটটা যারা তৈরি করেছে তারাও বলতে পারবে না। তো এরপর আমরা দেখি ওই ডিস্ট্রিবিউটর করে কি যত ড্রাগ ডিলার রয়েছে তাদের সবাইকে এই ট্যাবলেটের স্যাম্পলটা দেয়, আর এখানে আমরা জানতে পারি এই ট্যাবলেটগুলো তৈরি হয়েছে বিভিন্ন জন্তুর ডিএনএ সাহায্যে। তো এরপর যখন সকল সন্ত্রাসীদের হাতে ওই ট্যাবলেটটা চলে যায়, আমরা দেখি পুরো শহরে ব্যাপক পরিমাণে সন্ত্রাসী কার্যক্রম বেড়ে গিয়েছে এবং এতে অনেক লোক মারা গিয়েছে। আর এভাবেই 6টা বছর কেটে যায়। আর তারপর আমরা রবিন নামের একটা মেয়েকে দেখতে পাই, আর ওর কাছেও আমরা 3টা ট্যাবলেট দেখতে পাই। তো এখন বর্তমান সমাজটা হয়েছে কিভাবে আমি বোঝাই, বাংলাদেশে যেমন ইয়াবা ট্যাবলেট বিক্রি হয় সেরকম এই পাওয়ারফুল ট্যাবলেটটাও আন্ডারওয়ার্ল্ডে বা অবৈধভাবে বিক্রি হচ্ছিল। তো ওর কাছে যে 3টা ট্যাবলেট আছে ও এগুলো বিক্রি করে ওর মায়ের চিকিৎসা করতে চায়, মানে ও আর কি ডিলারদের কাছে ট্যাবলেট নিয়ে এসে তারপর মনে করো যে খুচরা ট্যাবলেট গুলো বিক্রি করে তারপর সংসার চালায় আর কি। আর আমরা জানতে পারি ওর বাবা নেই। তো যাই হোক, ও যখন ট্যাবলেট বিক্রি করতে যায় সেখানে আমরা দেখি 3জন কাস্টমার আসে, কিন্তু ও যেহেতু পিচ্ছি ছিল কাস্টমাররা করে কি ওকে টাকা না দিয়ে ব্যাগ কেড়ে নেয়। কিন্তু ওই ব্যাগটা নিয়ে বা ট্যাবলেট নিয়ে পালানোর আগে সেখানে ফ্রাঙ্ক নামে একটা গোয়েন্দা পুলিশ চলে আসে। তো ওই গোয়েন্দাকে দেখে ওর মধ্যে একটা ছেলে করে কি ট্যাবলেট খাওয়ার চেষ্টা করে, যে ট্যাবলেট খালে সুপার পাওয়ার চলে আসবে, পুলিশকে পিটিয়ে চলে যাবে। তো যখনই ট্যাবলেট খেতে লাগবে তখন ওই গোয়েন্দা পুলিশ বলে তোমরা যদি এই ট্যাবলেট খাও তাহলে এটা ঠিক যে তোমাদের মধ্যে 5 মিনিটের জন্য সুপার পাওয়ার এসে যাবে, কিন্তু তুমি কি এই ট্যাবলেটের আরেকটা খারাপ সাইড সম্পর্কে জানো? এটা কিন্তু সবাই হজম করতে পারে না। এই ট্যাবলেট খাওয়ার পরে মৃত্যুর রেটও কিন্তু 30%। তো এটা শুনে ছেলেটা ভয় পেয়ে যায়, আর তখন ফ্রাঙ্ক করে কি ওদের কাছ থেকে ট্যাবলেটটা কেড়ে নেয়, আর তারপরে ওরা সবাই পালিয়ে যায়। তো এখানে আমরা দেখি সে রবিনকে অ্যারেস্ট করতে লাগে, আর আমরা এটাও জানতে পারি যে সে রবিনকে আগে থেকে চেনে। তো সে জানতো যে রবিনের মা অসুস্থ, এই জন্যই হয়তো ট্যাবলেট বিক্রি করছে। তো সে যেটা করে ট্যাবলেট তো ফিরিয়ে দেয় না, কিন্তু ট্যাবলেটের পরিবর্তে কিছু টাকা দেয় আর বাইকটা দিয়ে দেয় যে এটা বিক্রি করে মায়ের চিকিৎসা করিস। বাট রবিন জানে এই টাকাটা যথেষ্ট নয়, তবে তারপর সে অনেক খুশি হয়। আর অন্যদিকে আমরা আমেরিকান আর্মির একজন সাবেক মেজরকে দেখতে পাই এবং সে অনেকদিন রিসার্চ করতে করতে এটা জানতে পারে যে সর্বপ্রথম এই ট্যাবলেটটা কে খেয়েছিল। তো সেই হিসাবে সে এখানে এসেছে এবং আমরা জানতে পারি এটা হচ্ছে রবিন নামে যে একটা মেয়েকে আমরা দেখলাম তার চাচাতো ভাই আর কি। তো মেজর তার বাড়িতে যায়। তো বাড়ির ভেতরটা অনেক অদ্ভুত ছিল, সব জায়গায় পুরো যাওয়া দাগ ছিল, দেয়ালের ভেতর গর্ত ছিল। তো মেজর যখন রুমে যায় তখন রবিনের ওই কাজিনকে পেয়ে যায়। তো ওকে জিজ্ঞাসাবাদ করতে যখন যায় আমরা দেখি রবিনের ভাই করে কি ইনস্ট্যান্টলি ক্যাপসুলটা খেয়ে ফেলে, যার ফলে তার ভেতরে আমরা দেখি একটা সুপার পাওয়ার আসে এবং এটা কিন্তু নর্মাল সুপার পাওয়ার ছিল না, তার পুরো শরীরে আগুন লেগে যায় এবং তারপর সে মেজরকে মারার জন্য তার পিছু করে। তো মেজরও তখন তার প্রাণ বাঁচানোর জন্য দৌড় দেয় এবং ভাবতে থাকে ভাই এটা কি হইলো। তো এরকম দৌড়াতে দৌড়াতে প্রায় 5 মিনিট হয়ে যায়, আর 5 মিনিট হলেই তো রবিনের ভাইয়ের পাওয়ার শেষ হয়ে যাবে। কিন্তু তখনই রবিনের ভাই করিকে একসাথে আরো 3টা ক্যাপসুল খায়, আর এতে সে আরো বেশি পাওয়ারফুল এবং অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং সে যে কোনো মূল্যে মেজরকে এখন মারতে চায়। তো মেজর তখন যান বাঁচাতে চলে যায় হচ্ছে বাথরুমে, আর সেখানে সে করে কি তার জ্যাকেটটা ভিজিয়ে রবিনের কাজিনের আগুন থামিয়ে ওকে থামাতে চায়। তো এরপর আমরা দেখি রবিনের কাজিন যখন আসে ওই মেজর করে কি তাকে জ্যাকেট দিয়ে আটকে বাথটাবের মধ্যে চুবিয়ে দেয়, মানে পানির মধ্যে চুবিয়ে দেয় এবং তাকে বলে দেখো তোমার কাছে আমি বেশি কিছু জানতে চাই, আমি খালি জানতে চাই তোমার ডিলারের নাম কি, কে তোমাকে ট্যাবলেট সাপ্লাই দেয়, আমি তোমাকে মারতে আসিনি। তো এরপর করে ওই ছেলেটা শান্ত হয় এবং যখন নাম বলবে তার আগেই সে ব্লাস্ট হয়ে যায়। আর এই ব্লাস্টের কারণটা হচ্ছে বুঝতেই পারছো অনেক বেশি ট্যাবলেট খেয়ে ফেলেছে। তো এই ব্লাস্টে আমরা দেখি মেজর বেঁচে গেল, রবিনের কাজিন পুরো মাংসের কাবাব হয়ে গিয়েছে। কিন্তু রবিনের কাজিনের কাছ থেকে কিন্তু মেজর তার মোবাইলটা পেয়ে যায় এবং সেটা নিজের কাছে রেখে দেয়। আর এরপর সে যখন মোবাইলের ডায়াল লিস্ট চেক করে সে জানতে পারে অনেক লোকের সাথে ওর কন্ট্যাক্ট ছিল, তো এর মানে অনেকগুলো ডিলার রয়েছে। তো তখন সে করে কি লাস্ট যে ডায়াল নাম্বারটা ছিল সেখানে একটা মেসেজ করে এবং তাকে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই। আর এখানে উল্লেখ ওই নাম্বারটা ছিল কিন্তু ওই ছোট্ট মেয়ে রবিনের। আর এরপর আমাদের ফ্রাঙ্ককে দেখানো হয় এবং আমরা দেখি এখানে পুলিশ এসেছে ব্যাংকের কাছে। তো আমরা এখানে জানতে পারি ব্যাংকের ভেতরে এমন একটা লোক ঢুকেছে যে পুরোপুরি অদৃশ্য, যাকে একদমই দেখা যায় না এবং সে ব্যাংক লুটছে। তো এখানে অনেক পুলিশ থাকা সত্ত্বেও কাউকে কিন্তু ভেতরে যাওয়ার পারমিশন দেওয়া হচ্ছিল না, কারণ ওই সন্ত্রাসীটা ট্যাবলেট খেয়ে রয়েছে, ওর মোকাবেলা নর্মাল একটা মানুষ বা পুলিশ করতে পারবে না। তো এর জন্য ফ্রাঙ্কও করে কি একটা ক্যাপসুল খেয়ে নেয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে রবিনের কাছ থেকেও 3টা ক্যাপসুল নিয়েছিল। তো সে ট্যাবলেট বা ক্যাপসুলটা খাওয়ার পরে ঘড়িতে 5 মিনিটের টাইমার লাগিয়ে ভেতরে চলে যায়। আর তারপর আমাদের ব্যাংকের ভেতরে ওই লোকটাকে দেখানো হয়। তো তার ট্যাবলেট খেয়ে এমন একটা পাওয়ার এসেছে, সে যে জিনিসের সামনেই যা তার শরীরটাও সেই রঙের হয়ে যায়, আর এই কারণে
সে অদৃশ্য হয়ে যায়, মানে চোখে ধরা পড়ে না। তো ফ্রাঙ্ককে দেখার পরে লোকটি করে কি টাকার ব্যাগ নিয়ে পালাতে শুরু করে, কিন্তু ফ্রাঙ্কও তার পিছু নেয়। কিন্তু তারপরে ওই লোকটি অনেক দ্রুত দৌড়িয়ে অনেক দূরে চলে যায়। ফ্রাঙ্কও পিছনে পেছনে যায়, মারামারি হয় এবং মারামারির এক পর্যায়ে ফ্রাঙ্কের পিস্তলটা ওই লোকের হাতে চলে যায়। আর তারপর ওই লোকটা যখন ফ্রাঙ্ককে গুলি করে, ডাইরেক্ট কিন্তু কপালে গুলি করে, কিন্তু সেই গুলিটা ফ্রাঙ্কের স্কিনের ভেতরেই ঢোকে না, কারণ ফ্রাঙ্কও ট্যাবলেট খেয়েছে। তো ট্যাবলেট খেয়ে তার রূপের পরিবর্তন না হলেও তার স্কিনটা এতখানি শক্তিশালী হয়ে গিয়েছে যে একটা বুলেটও তার স্কিন ভেদ করতে পারছে না। তবে তারপরেও গুলি লাগার ফলে তার প্রচন্ড একটা ঝাঁকি লাগে, সে নিচে পড়ে যায়। কিন্তু ওই ইনভিজিবল লোকটা ভেবেছিল ও হয়তো মারা গিয়েছে, তো এই জন্য ফ্রাঙ্কের দিকে নজর দেয় না। কিন্তু এই সুযোগ কাজে লাগিয়ে ফ্রাঙ্ক তার উপর আক্রমণ করে এবং তাকে পুরোপুরি নাজেহাল করে দেয়। তবে এখানে সব পুলিশ কিন্তু দেখেছে যে ফ্রাঙ্কের গুলি লেগেছে, তারপরেও কিছু হয়নি। তো সবাই বুঝতে পারে যে ফ্রাঙ্কও ট্যাবলেট খোর। তো যদিও ফ্রাঙ্ক ওই সন্ত্রাসীকে ধরে ফেলেছে, তারপর আমরা দেখি তার সিনিয়র তার কাছে আসে এবং ফ্রাঙ্ককে বলে, তুমি তোমার ব্যাজ আর পিস্তল আমাকে দিয়ে দাও। ফ্রাঙ্ক তখন বলে, আপনি কি আমাকে জব থেকে বের করে দিচ্ছেন? তখন অফিসার বলে, তুমি তো নিয়ম ভেঙেছো, ওই ট্যাবলেটটা খাওয়া তো বেআইনি, আর তুমি পুলিশ হয়ে কিভাবে ওই ট্যাবলেটটা খেলে? তখন ফ্রাঙ্ক বলে, হয়তো এটা নিয়মের বাইরে ছিল, কিন্তু আমি যদি ট্যাবলেটটা না খেতাম ওই লোকটাকে আমি কিভাবে আটকাতাম, তার মোকাবেলা আমি কিভাবে করতাম? এই শহরে আমরা যদি ওই সব সুপার সন্ত্রাসীদের মোকাবেলা করতে চাই, তাহলে আমাদের এই সব ট্যাবলেটের দরকার হবে। আর আমি এই জিনিসটাই পুরো শহর থেকে, দেশ থেকে নির্মূল করতে চাই, আর আপনার উচিত এতে আমার সহযোগিতা করা। আর তখন অফিসার বলে, তুমি যদি সত্যি এই জিনিসটা নির্মূল করতে চাও তাহলে ঠিক আছে, আমি তোমাকে একটা মিশন দিচ্ছি। অমুক একটা মেজর রয়েছে, ওকে তুমি ধরবে এবং স্পটে শেষ করে দেবে, এবং সেই হচ্ছে এই ট্যাবলেটের সবচেয়ে বড় সাপ্লায়ার। তো আমরা বুঝতে পারি একটু আগে আমরা যে মেজরকে দেখেছি সে মোটেও সুবিধার লোক নয়। আর অন্যদিকে আমাদের রবিনকে দেখানো হয় যে একটা রেস্টুরেন্টে তার কাজিনের সাথে দেখা করতে গিয়েছে। অ্যাকচুয়ালি আমরা জানি রবিনের কাজিন কিন্তু নেই, রবিনের কাজিনের মোবাইলটা কিন্তু মেজরের হাতে। তো মেজর মূলত এখানে ট্রিক্স করে রবিনকে ডেকে নিয়ে এসেছে, তো রবিন তার এটা যায় না। তো এরপর রবিন যখন সেখানে যে আমরা দেখি মেজর তাকে ধরে তার গাড়িতে নিয়ে যায় এবং তাকে বলে, বলো তোমার সাপ্লায়ারকে। তো রবিন এখানে তাকে কিছুই বলতে চায় না। আর এরপর মেজর তাকে বলে, দেখো তোমার মতো আমার একটা মেয়ে আছে, কিন্তু কিছু ডিলার তাকে উঠিয়ে নিয়ে গিয়েছে এবং আমি যে কোনো মূল্যে তাকে বাঁচাতে চাই, আর এজন্য তোমার সাহায্যের আমার প্রয়োজন। তো মেজরের কথা শুনে রবিন রাজি হয়ে যায়, ডিলারের কাছে নিয়ে যাবে মেজরকে, মানে যেখান থেকে সে ট্যাবলেট কিনে এনে আবার খুচরা বেচে। কিন্তু রবিন যখন যাওয়ার কথায় সন্দেহ হয়, আর এর জন্য ওখানের যে ডিলাররা ছিল তারা ট্রাক নিয়ে ওখান থেকে পালিয়ে যেতে লাগে। কিন্তু তখনই মেজর তাদের উপর আক্রমণ করে এবং তাদেরকে মেরে ফেলে। কিন্তু যখন এই পুরোটা জায়গা চেক দেয়, সে বুঝতে পারে এরা মেইন সাপ্লায়ার বা মেইন ডিলারটা নয়, এরা সাব ডিলার, মানে লোকাল ডিলার। তো যাই হোক, তখন আমরা দেখি মেজর নিজেও কিন্তু আহত, আর এজন্য সে রবিনকে বলে, তোমার সাহায্যের আবার প্রয়োজন। তো রবিন তাকে সাহায্য করতে প্রস্তুত হয়ে যায়। আর এরপর তারা ম্যাপের সাহায্যে জানতে পারে যে পরবর্তী ড্রাগ ডিলিংটা কোথায় হতে চলেছে। আর এরপর আমরা সিনেমার সেই প্রথম বড় ডিলারকে দেখতে পাই, যে সবাইকে নতুন একটা ক্যাপসুল দেখিয়ে বলছে এটা বরফ এলাকার জন্তুর ডিএনএ দিয়ে তৈরি করা হয়েছে, এবং ওই যন্ত্র যতখানি সহ্য ক্ষমতা তার চেয়ে হাজার গুণ শক্তিশালী ডিএনএ তৈরি করে তারপরে এই ট্যাবলেটটা তৈরি করা হয়েছে। তো এই ট্যাবলেটের পাওয়ারটা আমরা চেক করতে চাই, মানে আস্তে আস্তে ট্যাবলেটের মান উন্নত হচ্ছে। এক সময় যারা ট্যাবলেট নির্মাণ করতো তারা কিন্তু গ্যারান্টি দিতে পারতো না এটা কিভাবে কাজ করবে, বাট এখন কিন্তু স্পেসিফিক ভাবে ট্যাবলেট তৈরি করেছে যেটা মানুষকে ঠান্ডায় শক্তিশালী হতে সাহায্য করবে। তো যাই হোক, আমরা দেখি একটা স্বেচ্ছাসেবী মেয়ে ক্যাপসুলটা খায়, আর তারপর তাকে চেম্বারের ভেতর ঢুকিয়ে দেওয়া হয় এবং চেম্বারের টেম্পারেচার -50 ডিগ্রি করা হয়। নর্মালি -1 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু বরফ জমে যায়, তো 50 ডিগ্রি সেলসিয়াস বুঝতেই পারছো। তবে তারপরে মেয়েটির কিছুই হয় না। কিন্তু তখনই এখানে মেজর চলে আসে, আর মেজর বুঝতে পারে যে এটাই হচ্ছে মেইন ড্রাগ ডিলার এবং তার মেয়ে হয়তো ওর কাছেই রয়েছে, আর সেজন্য করে কি সবার উপর সে আক্রমণ করে। আবার এদিকে মেজরকে ধরার জন্য সেখানে ফ্রাঙ্কও চলে আসে এবং সে ফ্রাঙ্কের দিকে বন্দুক তাক করে বলে, আমি জানি পুরো শহরে তুমি এই ট্যাবলেটটা ছড়াচ্ছ, তুমি সারেন্ডার করে ফেলো। আবার ওদিকে হয় কি, যে মেয়েটাকে চেম্বারের ভেতরে ঢোকানো হয়েছে ওর ট্যাবলেটের মেয়াদ তো 5 মিনিট, তো ওকে তো আর বের করা হয়নি। তো দেখা যায় ট্যাবলেটের মেয়াদ শেষ হলে ও পুরোপুরি বরফ হয়ে মারা যায়। আর এদিকে যখন ফ্রাঙ্ক মেজরকে আটকাচ্ছে, তখন ওই মেইন ড্রাগ ডিলারটা একটা সুযোগ পেয়ে যায় এবং সে করে কি তার কাছে যে ট্যাবলেটটা ছিল সেটা খেয়ে ফেলে, এবং ওটা খাওয়ার পরে সে ভয়ানক একটা মনস্টারে ট্রান্সফর্ম হয়ে যায়। আর তারপর ওদের উপর আক্রমণ করে, মানে ওই মনস্টারটি ডাইরেক্ট ফ্রাঙ্ককে এবং মেজরকে দুজনকে আক্রমণ করে। তো তখন যান বাঁচানোর জন্য ফ্রাঙ্ক করে কি এখানে যত গ্যাস সিলিন্ডার ছিল সবগুলো অন করে বাতাসে ছড়িয়ে দেয়, আর ওখান থেকে মেজর এবং ফ্রাঙ্ক একসাথে লড়াই করে রবিনকে নিয়ে যখন বাইরে বের হয় তখন গুলি চালিয়ে ওই জায়গাটা ব্লাস্ট করে দেয়। তো এর ফলে ভেতরে যারা ছিল সবাই মারা যায় এবং ওই মনস্টারটাও ফেটে টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু আমরা দেখি ওখান থেকে বের হওয়ার পরই ফ্রাঙ্ক মেজরকে অ্যারেস্ট করে নেয়, আর এখানে অন্যান্য পুলিশেরাও চলে আসে, তার সাথে হাই সিকিউরিটির লোক আসে, মানে এই ট্যাবলেট নিধনের যে ব্যুরো রয়েছে ওই ব্যুরোর লোক আসে, আর তাদের কাজ হচ্ছে কোনো ট্যাবলেট খাওয়া মানুষের মৃত্যু হলে ওদের বডি নিয়ে গিয়ে সেটার উপর রিসার্চ করা। আর এদিকে আমরা দেখি মেজর আর ফ্রাঙ্কের কথা হয়, তো এখানে মেজর ফ্রাঙ্ককে সব খুলে বলে যে আমি কোনো ড্রাগ ডিলার মিলন নই, আমার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে এবং তাকে এই ট্যাবলেটের সবচেয়ে বড় যে সাপ্লায়ার সে কিডন্যাপ করেছে, এবং এর সাথে এটাও বলে যারা বডি নিয়ে যাচ্ছে ওদের উপর আমার সন্দেহ আছে। তো ফ্রাঙ্ক তখন বলে ওরা তো সরকারি লোক, কিন্তু মেজর তখন বলে আমিও তো সরকারি লোক ছিলাম এবং সব জায়গায় সরকাররাই সবচেয়ে বড় ভিলেন হয়। তো তখন ফ্রাঙ্কেরও সন্দেহ হয় যে এই লোকেদের মধ্যে ভেজাল থাকতে পারে, বা যারা ড্রাগ ডিলার বা সাপ্লায়ার তাদের সাথে সরকারের হাত থাকতেই পারে।
পারে। তবে তারপরও ফ্রাঙ্ক করে কি, মেজরকে যে গ্রেপ্তার করেছে এই কথা তার সিনিয়রকে বলে দেয়, কিন্তু তখন সিনিয়র বলে ওকে ইনস্ট্যান্টলি মেরে ফেলো। তো এরকম একটা রিয়াকশন শুনে ফ্রাঙ্ক অবাক হয়ে যায় যে মেজরকে এত তাড়াতাড়ি কেন মারতে যাচ্ছে। তো ফ্রাঙ্ক তখন মেজরকে যখন জিজ্ঞেস করে তখন মেজর বলে কারণ আমি এই ড্রাগটা বন্ধ করতে যাচ্ছি এবং খুব দ্রুত যদি ওদের বন্ধ না করতে পারি তাহলে খুব শীঘ্রই ওরা এমন একটা ড্রাগ বানাবে যেটা খাওয়ার পরে মানুষের মধ্যে চিরতরে একটা পাওয়ার চলে আসবে, যেটা অ্যাক্টিভেট করার জন্য দ্বিতীয়বার আর কোনো ট্যাবলেটের প্রয়োজন পড়বে না। মানে 5 মিনিট করে যে পাওয়ার থাকবে এরকম না, চিরদিনের মতো থাকবে। আর এজন্য আমার মেয়েকে ওরা নিয়ে গিয়েছে, কারণ আমার মেয়ের শরীরে জন্মগতভাবে কিছু সুপার পাওয়ার রয়েছে এবং ওর ডিএনএ নেই ওরা ওরকম সুপার ট্যাবলেট তৈরি করতে পারবে। তো এর জন্যই এই ট্যাবলেটের মেন যে কোম্পানি রয়েছে তাদের কাছে আমার মেয়ে রয়েছে। তো আমার লক্ষ্য হচ্ছে এই ট্যাবলেট এবং এই কোম্পানি দুটোই ধ্বংস করা এবং আমার মেয়েকে বাঁচানো। তো এখন ফ্রাঙ্কের ব্যাপারটা ক্লিয়ার হয় যে মেজরকে তাহলে সরকারি লোক কেন মেরে ফেলতে যাচ্ছে, মানে সরকারের অনেকেই 2 নম্বরের সাথে জড়িত আর কি। তো এরপর তারা 3 জন করে কি একসাথে গ্রুপ করে এবং একসাথে মিলে কাজ করার সিদ্ধান্ত নেয় এবং ওই যে ট্যাবলেট খোরের দেহটা যে একটা গাড়িতে নিয়ে গেল দাঁড়িয়ে লোক, সেই গাড়ি ফলো করে যখন আসে দেখতে পায় পানিতে একটা জাহাজ রয়েছে যেটার নাম হচ্ছে জেনেসিস। এবং এখানে এসে ফ্রাঙ্ক এবং মেজর দুজনেই দেখতে পায় এখানে অনেক ট্যাবলেট সাপ্লায়ার রয়েছে। তো এরপর প্ল্যান মোতাবেক মেজর করে কি ইচ্ছে করে নিজেকে গ্রেপ্তার করিয়ে দেয় আর তারপর শিপের ভেতরে যায়। আর এদিকে ফ্রাঙ্ক আর রবিন লুকিয়ে লুকিয়ে শিপের ভেতরে আসে, মানে মেজর ওদিকে সবাইকে ব্যস্ত রাখছে, ওরা ভেতরে ঢোকে। তো তারপর রবিন করে কি ওই রুমে যায় যেখানে ক্যামেরা রয়েছে এবং এখান থেকে পুরো শিপের দরজাও কন্ট্রোল করা যায়। তো এখানে আমরা দেখি ফ্রাঙ্ক গাইড করে যে কখন কোনটা করবে, কিন্তু ফ্রাঙ্ক আর রবিন যে কন্ট্রোল রুমে এসেছে এটা বুঝতে পারে সেই দাঁড়িয়ালা ভিলেনটা, মানে সরকারি হাই অফিসার, আর সে মূলত ডিলারদের হয়ে কাজ করে। তো সে করে কি ট্যাবলেট খাওয়ার পর অনেক পাওয়ারফুল হয়ে যায় এবং ওই রুমে আসে যেখানে রবিন ছিল, কিন্তু ও আসার আগেই রবিন সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর সে সেখানে পৌঁছে যায় যেখানে মেজরের মেয়েকে রাখা হয়েছে। তো মেজরের মেয়ে পুরো কাহিনী খুলে বলে যেখান থেকে আমরা বিস্তারিত জানতে পারি। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, আজ থেকে প্রায় 18 বছর পূর্বে আমেরিকান সরকার তার সৈন্যদেরকে সুপার সোলজার্স বানানোর জন্য একটা প্রজেক্টে কাজ করে এবং সেই প্রজেক্টে তারা এমন একটা সিরাম তৈরি করে যেটা ইউজ করলে সৈন্যরা সুপার পাওয়ার পেতে পারে। তো ওই প্রজেক্টে ওই সিরামটাই মেজরের উপরই পুশ করা হয়েছিল। তো এর ফলে মেজর অনেক পাওয়ার বেড়ে যায়। তো গভর্নমেন্টের আসলে মূল লক্ষ্য ছিল যে এই সিরামটা ব্যাপক হারে বানিয়ে তাদের সৈন্যদের শক্তিশালী বানিয়ে তাদের যে প্রতিদ্বন্দ্বী দেশগুলো রয়েছে যেমন রাশিয়া, চীন, তাদেরকে ধ্বংস করে পৃথিবীতে একা রাজত্ব করবে। তো মেজর যখন এটা জানতে পারে তখন সে করে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু তার ভেতরে কিন্তু ওই সুপার সোলজারের সিরামটা ছিল। তো এরপর সে যখন বিয়ে করে এবং তার ঐরস থেকে যখন মেয়ের জন্ম হয় সে দেখতে পায় যে তার মেয়ে জন্মগতভাবে সুপার পাওয়ার পেয়েছে এবং এই তথ্যটি গভর্নমেন্টের ওই অথরিটিও জেনে যায় যে মেজরের মেয়ে জন্মগতভাবে তার ডিএনএ তে সুপার পাওয়ার পেয়েছে। আর তাই তারা মেজরের উপর আক্রমণ করে তার মেয়েকে নিয়ে নেয় যাতে মেজরের মেয়ের ডিএনএ ইউজ করে রিসার্চ করে আরো পাওয়ারফুল ক্যাপসুল বানানো যায়। তো সরকার প্রথমে সৈন্যদের জন্য এটা ব্যবহার করলো, সরকারের কিছু অসাধু যে লোক রয়েছে তারা এটাকে টাকা পয়সার জন্য ডাইরেক্ট মাদকের মতো বানিয়ে দিয়েছে এবং সরকারের অনেক বড় বড় লেভেলের মানুষ এই ব্যবসার সাথে জড়িত। আর তখনই এখানে ডক্টর কার্ডনার নামে একজন আসে আর সে রবিনকে ধরে ফেলে। আর ডক্টর কার্ডনার একাধারে এই স্টেটের গভর্নর এবং তার নিজের ওষুধ কোম্পানি রয়েছে এবং এই প্রজেক্টরের হেড সে। তো এখানে কার্ডনার বলে রবিনকে যদি বাঁচাতে চাও মেজরের মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও। তো মেজর রাজি হয়ে যায় এবং রবিনকে ছেড়ে দিতে বলে। এরপর মেজর করে কি নিজে কার্ডনারের সামনে আসে এবং আমরা দেখি মেজরকে কিন্তু 4 দিক থেকে কার্ডনারের লোকজন ঘিরে ফেলেছে। তো আমরা নিশ্চিত মোটামুটি বুঝতে পারছি যে এখান থেকে মেজরের বেঁচে ফেরার পসিবল নয়, কিন্তু তখন মেজর যেটা করে সে করে কি একটা ট্যাবলেট খায় আর তারপর একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে। মেজরের শরীরে যেহেতু আগে থেকে একটু পাওয়ার ছিল তো এই ক্যাপসুল খাওয়ার পরে তার বডি থেকে একটা মারাত্মক হিট ওয়েভ আসে, মানে একটা গরমের ধাক্কা। তো এর ফলে যেটা হয় এই হিট ওয়েভে তার দিকে যত গুলি আসছিল এবং যত লোক ছিল সব ধাক্কা খেয়ে দূরে চলে যায় এবং গলে পড়তে থাকে। তো ডক্টর কার্ডনারের সাথে তার সকল লোক মারা যায়, কিন্তু এর ফলে মেজরও মারা যায়। কিন্তু তখনই তার মেয়ে তার কাছে আসে এবং আমরা দেখতে পাই তার ভেতরে একটা বিশেষ পাওয়ার রয়েছে, সেটা হচ্ছে মানুষের জ্ঞান চলে গেলে যে একটা শক দেয় সেরকম একটা শক, এবং সে করে কি তার ওই পাওয়ারটা ব্যবহার করে তার বাবার জ্ঞান ফিরিয়ে আনে। আর এরপর তারা 4 জন সেখান থেকে বেরিয়ে যায়। আর এদিকে ফ্রাঙ্ক কিন্তু পুরোপুরি জানতে পেরেছে যে সরকারের অনেক বড় বড় লোক, এমনকি সরকার নিজেও এই ব্যবসার সাথে জড়িত। বা এই ট্যাবলেটের মেন সূত্রটাই হয়েছে আমেরিকান সরকারের কাছ থেকে। তো এই জন্য সে মিডিয়াতে আমেরিকান সরকারকে এক্সপোজ করতে চায়, কিন্তু মেজর আর কোনো ঝামেলা চায় না। সে জাস্ট তার মেয়েকে নিয়ে অন্য কোনো দেশে গিয়ে শান্তিতে বসবাস করতে চায়। তবে যাওয়ার আগে সে করে কি রবিনকে একটা ব্যাগ দেয় যেটার ভিতরে অনেক টাকা ছিল যাতে সে তার মায়ের চিকিৎসা করাতে পারে। তো আমরা দেখি রবিনের কাছে এখন অনেক টাকা হয়েছে, মায়ের চিকিৎসা হয়ে গিয়েছে আর তার স্বপ্ন ছিল একটা মেয়ে র্যাপার হবে। তো সে র্যাপার হওয়ার সফরও শুরু করে। তো এরকম একটা হ্যাপি এন্ডিং দিয়ে সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, আমেরিকান যে সিনেমাগুলো হয় বা তামিল, তেলুগু সব জায়গার সিনেমাতে আমরা দেখি ওদের সিনেমায় ডাইরেক্ট কিন্তু সরকারকে ভিলেন বানিয়ে দেয়, মানে কেমন সাহস ওদের, তারপরেও কিছুই হয় না। আর তোমরা হয়তো লক্ষ্য করবে তামিলের যত সিনেমা আছে সবগুলোই কিন্তু সিএম, পিএম এরা সবচেয়ে বড় ভিলেন। তো যাই হোক, সিনেমাটি এভারেজ একটা সিনেমা ছিল, মানে ওয়ান টাইম দেখার একটা সিনেমা, সর্বোচ্চ একবার ধৈর্য ধরে দেখা যায়। তবে আমার কাছে যেটা মনে হয় এই সিনেমাটা 1.5 ঘন্টা ভরে দেখা অত টাকারও ভালো লাগবে না। তো শর্টকাটে সিনেমাটি এক্সপ্লেন করলাম, এটাই ভালো হয়েছে, সময়ের অপচয় কম হয়েছে। মানে আমি বোঝাতে যাচ্ছি সিনেমার
সিনেমার মানটা আমার কাছে অত পছন্দ হয় নাই। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।